এই তুই আমাকে বিয়ে করেছিস কেন? আর আজ আমাদের বাসর রাত, তবুও একটা পাপিও দেশ না, মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস। কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে, শাকচুন্নি বান্ধবীদের কথার সাথে কোনো মিলই দেখতে পাচ্ছি না। এদিকে হঠাৎ আমি বাসর রাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। কি হলো, কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? কিচ্ছু করবি না? না করলে ফল কাটা ছুরি গলায় চালিয়ে দিব। এই 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 তুই ভয় পাচ্ছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি রে, তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দেন ওইসব, তাকান আমার দিকে। আমার বুকের ঠিক বাম পাশটায় একটা তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বর অনেক রোমান্টিক হয়। পিচ্ছি বউয়ের মুখে এসব কথা শুনে আমি বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলাম, মানে কি বলছেন এইসব? এইসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, নইলে নিচে শুতে হবে। বয়স 15 হবে কি না সন্দেহ আছে, কথা বলে কি এক একটা। হায় আল্লাহ, কি বলেন? আপনি না আমার স্বামী? ভাবি বলেছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা আরও কোথায় কি আছে বলবো কি? জানেন, আমার না নাভির কাছে। আল্লাহ আমাকে বাঁচাও, মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে। এই পিচ্ছি, চুপ করবে তুমি? শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রীর মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না। একটা কিস তো করতে পারে, ছাই রোমান্টিক আপনি। আচ্ছা জড়িয়ে নিতে তো পারেন, তা না করে মাঝখানে কোল বালিশ দিয়ে রাখছেন। কার কাছে শুনেছ? কেন ভাবির কাছে? আর কি শুনেছ? ভাবি বলেছে স্বামী যেমন যেমন করতে বলে তেমনি করতে। ওহ আচ্ছা, খুব ভালো তোমার ভাবিটা। এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলেছে না স্বামী যা বলেছে তাই করতে, সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমাবো? বাসর রাতে নাকি ঘুমায় না? তুমি কি আমাকে ঢপ দিচ্ছ? আচ্ছা কোল বালিশটা সরাও, মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান করে রাখছে। এই পিচ্ছি চুপ করবে? আমার জীবনটাকে নরক বানাতে এসেছে। ঘুমাও বলছি। অ্যাঁ অ্যাঁ, বাসর রাতে কত কি করে শুনেছি স্বামী স্ত্রী, আর আমাকে ঘুমাতে বলছো? আচ্ছা একটা আইডিয়া শুনবেন আপনি? আবার আইডিয়া? আচ্ছা বলো কি বলবে। বাসর রাতে কি কি করে আপনি বলেন, আমি সব করব। আইডিয়াটা চমৎকার না? এই কতবার বলবো আমি তোকে স্ত্রী হিসাবে মানি না? তারপরও এত প্যাচ প্যাচ করস কেন? আপনি না মানলে কি হবে, আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসাবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। যখনই আল্লাহ তাআলার কালাম পড়ে 3 বার কবুল বলেছি, তখন থেকে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয়, পরকালেও আপনাকে স্বামী হিসাবেই আল্লাহর কাছে চাইব। আচ্ছা এখন তুমি ঘুমাবে নাকি নিচে নামিয়ে দিব যত সব? জীবনটাই শেষ করে দিয়েছে। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, ছিল বাসর রাত নিয়ে কত পরিকল্পনা, কিন্তু কপালে যে বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হবে তা কখনো জানতাম না। আচ্ছা একটা পাপ্পি দেই আপনাকে। এই বলে মেয়েটি আমার মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল, আর সাথে সাথেই আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। পিচ্ছির নাকের গরম শ্বাস জানান দিচ্ছে পিচ্ছিটা কতটা কাছে চলে এসেছে আমার। তখনই আমি ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। এই মেয়ে বাসর রাতে শখ জাগছে, নাক টিপে দিলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা বাসর রাত নিয়ে লাফালাফি যত সব। হিটলারটা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবে কখনো ভাবিনি। আপনি ভুল বলেছেন, নাকে চাপ দিলে দুধ বের হয় না, নাকে টিপ দিলে থাক বলবো পচা বের হয়। দুধ তো বের হয়। আল্লাহ কয়ে রাখছো আমায়, এই ডেবিল মেয়ে। চুপ করবি? পিচ্ছি হয়ে এত কথা বলতে হয় না, সত্যি বললে ডেবিল হয়ে যায়। আর আমি পিচ্ছি না, আমার বয়স 14 বছর 3 মাস 17 দিন। নাক টানতে টানতে বলল মেয়েটা। তারপর আমি মনে মনে ভাবছি মেয়েটাকে মারা ঠিক হয়নি, কিন্তু কি করব, পিচ্ছি মেয়েটার জন্য হিটলারটা আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। আচ্ছা আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেয়েছেন কি? কথাটা শুনে নিজের অজান্তেই খারাপ লাগলো। পিচ্চিটার দিকে তাকাতেই মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? মুখ দিয়ে রংধনুর আভা বের হচ্ছে। এ কি, পিচ্চিটার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। থাপ্পড়টা জোরেই লেগেছে। আচ্ছা তোমার নাম কি? আমাকে বিয়ে করার সময় নাম শোনেননি? তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার, হিটলারটার জন্য বিয়ে করেছি। এখন নাম কি বলবে? এখন বলে লাভ নেই, বিয়ে করেই ফেলেছেন। শুনেন, আমার নাম কারিমা জাহান মীরা। আচ্ছা মীরা, সরি, তোমার লাগেনি তো?
এই যে নাও, টিস্যু দিয়ে রক্তটা মুছে নাও। আপনি না বলেছেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না, না মানলে আমার জন্য কষ্ট পেতেন না। ওই চুপ করবি? তোকে স্ত্রী হিসাবে কোনো দিন মানি না, আর মানবও না। কাউকে টিস্যু দেওয়া মানে তাকে বউ হিসাবে মেনে নেওয়া না। এই বলে বালিশটা নিয়ে চলে গেলাম সোফাতে। আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। কই যাচ্ছেন আপনি? জাহান নামে যাচ্ছি, চুপচাপ এখানে শুয়ে থাকবি, নইলে তোকে ফ্লোরে শুয়ে থাকতে দিব। আচ্ছা ঠিক আছে। তারপর বাতিটা অফ করে শুয়ে শুয়ে ভাবছি, হিটলার আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিবে, তোরা শুনলে বাসায় এসে আমাকে খুন করবে, নইলে সে নিজেই গাড়ির নিচে পড়ে মরবে। বারবার তোমার কথা মনে পড়ছে। দুজন দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আর মাঝখানে হিটলারটা পিচ্চি মেয়েটাকে বিয়ে করিয়ে দিল। ওহো আচ্ছা, আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয়নি। আমি কাব্য আহমেদ, অনার্স কমপ্লিট করে বাবার মানে হিটলারের হোটেলে খাচ্ছি। হঠাৎ রুমের বাতি কে যেন জ্বালিয়ে দিল। এই পিচ্চি কি করো? কেন দেখতে পাচ্ছেন না আপনি? আরে আরে, কাপড় কেন খুলছো? আমি কাপড় পরে ঘুমাতে পারি না। যত সব। এই কাপড় পরো। আর যদি কাপড় খুলতে দেখছি কি যে করব। অ্যাঁ অ্যাঁ, আপনি না বললেন ঘুমাতে? এত ভারী কাপড় পরে কেউ ঘুমায়? কেউ যদিও বা না ঘুমায়, তুই ঘুমাবি। ঘুমা বলছি। বাবা, আমার স্বামী আমাকে কাপড় খুলতে দেয় না। কথাটা বলতেই মুখটা চেপে ধরলাম। এই তোমার কি হয়েছে? এইসব কি বাবাকে বলতে হয়? তো কি করব, কাপড় পরে ঘুমাতে পারি না, তাই বাবাকে ডাক দিচ্ছি। বাবা বলেছে যদি কোনো সমস্যা হয় বাবাকে বলতে। আচ্ছা তাহলে কাপড় খুলেই ঘুমাও। দাঁতে দাঁত চেপে কথাটা বলতে দেরি হয়েছে, মেয়েটা কাপড় খুলতে দেরি হচ্ছে না। বুঝিয়ে সুজিয়ে কোনো রকম কাপড়টা গায়ে রাখতে বলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নুসরাত দরজা ধাক্কাচ্ছে আর ভাবি ভাবি করছে। নুসরাতের ডাকে ঘুম ভাঙতেই চেয়ে দেখি সকাল হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে বালিশটা নিয়ে বিছানায় রাখতেই দেখি মীরার কাপড় নিচে পড়ে আছে। আল্লাহ, এ কেমন বউ কপালে জুটলে! শাড়ি পরে ঘুমাতে পারে না। এই উঠো। অন্যদিকে তাকিয়ে, ওহো কি হয়েছে মা? ওই আমি তোর মা। এই বলে জোরে ধাক্কা দিতেই মীরার ঘুম ভেঙে যায়। কি হয়েছে? কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না। অ্যাঁ অ্যাঁ, আমি সত্যিই কাপড় পরতে পারি না, আপনি পরিয়ে দেন। আমি পরাতে পারি না। বড় বড় কথা তো বলতে পারো আমি ছোট না, আর কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলেও আমি তোমাকে কাপড় পরিয়ে দিব না, নিজে পরে নাও। বাবা, ও বাবা, আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেয় না। ওই চুপ করবি তুই? চুপ কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাবাকে বলবো তুমি রাতে শাড়ি টেনে হিঁচড়ে খুলে এখন পরিয়ে দিচ্ছ না? কি? হে আল্লাহ, এ মেয়েটার কথা শুনে মনে হচ্ছে 7 আপকে বিষ ভেবে খেয়ে মরে যায়। অ্যাঁ অ্যাঁ, তুমি মরার কথা বলো কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ মরার কথা বলো না। যেদিন কালেমা পড়েছি সেদিন থেকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করেছি। তোমার পায়ে যদি একটা কাঁটা ফুটে সেটা আমার কলিজাতে ফুটে। আমি কি করব? আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা আমি পরতেছি, তাও তুমি এমন অলক্ষণে কথা মুখে এনো না। কথাটা করুণ সুরে বলল মীরা। তখন আমি মেয়েটার দিকে তাকাতেই বুকটা কেমন করে উঠল। পিচ্চিটার চোখে পানি চিকচিক করছে, তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, আচ্ছা মনে থাকে যেন, নিজে শাড়ি পরা শিখো। আচ্ছা আমি পরতেছি। কিন্তু এ কি, শাড়ি পরছে নাকি শরীরে কাপড় পেঁচাচ্ছে? এটা দেখে আমি নিজের অজান্তে হেসে ফেললাম। তখন মীরা বলে উঠল, আমি পরতে পারি না। এভাবে হাসার কি হলো? কথাটা বলার সাথে সাথেই মীরা শাড়িটা খুলে গেল। তখন আমি অন্যদিকে তাকিয়ে বললাম, কি লজ্জা শরম কিছু বাবা মা শিক্ষা দেয়নি? কেন, আপনি কি কুরআন পড়তে জানেন না? পিচ্ছি মেয়ের মুখে এমন কথা শুনে খানিকটা বিস্মিত হলাম। তারপর প্রশ্ন করলাম, কি বলছো এসব? শাড়ি পরার সাথে কুরআনের কি সম্পর্ক? কেন, আপনি কি জানেন না আল্লাহ তাআলা বলেছেন স্বামী স্ত্রী একে অন্যের পোশাক স্বরূপ? আমি ছোট মানুষ, শাড়ি পরতে পারি না। কোথায় আপনি পরিয়ে দিবেন তা না করে অন্যদিকে ফিরে আছেন। আমার শরীরের প্রতিটা অঙ্গ বৈধভাবে দেখতে পারবেন আপনি। এখানে অন্যদিকে ফিরে থাকার কি আছে? দেন না আমাকে শাড়ি পরিয়ে। কাঁদো কাঁদো ভাব নিয়ে কথাটা বলল মীরা। পিচ্ছিটার কথা শুনে আমি পিচ্ছির দিকে তাকালাম। পিচ্ছিটা লজ্জায় লাল হয়ে গেছে, চোখ বুজে আছে। এবার আমি শাড়িটা খুলে সুন্দর করে কুচি দিয়ে পরিয়ে দিচ্ছি। মেয়েটা চোখ বন্ধ করে আছে। লজ্জায় পিচ্ছির সুন্দর মুখটা লাল টমেটো হয়ে গেছে।
লজ্জা পেলে যে পিচ্ছিটাকে এত সুন্দর লাগে না দেখলে হয়তো তা আমার অজানাই থেকে যেত। তারপর ফ্লোরে পড়ে থাকা শাড়িটা হাতে সম্পূর্ণ কুচি দেওয়ার পর নাভির কাছে গুজে দেওয়ার সময় কেমন যেন কেঁপে উঠল। পিচ্ছির নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁট দুটি কাঁপছে। এদিকে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। পিচ্ছির ঠোঁট দুইটা হঠাৎ আমার ঠোঁটের সাথে মিশে যাওয়ার আগেই আমার হাতটা ধরে ফেললো। কি হলো? প্লিজ আর না, আমি আর পারছি না, শরীরটা থরথর করে কাঁপছে। কেন, কি হয়েছে? শরীর খারাপ করলো নাকি? না, এই বলে শাড়ির কুচিটা হাতে নিয়ে নিজেই গুজে দিয়ে বলল, হাদারাম কিছুই বুঝে না, কোথায় হাত দিলে কি হয়, বলেই রুম থেকে বেরিয়ে গেল মীরা। পিচ্ছিরার কথা শুনে ফ্লোরে বসে পড়লাম আমি। তার কিছুক্ষণ পর রুম থেকে বের হতেই সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি কি চিড়িয়াখানার বান্দর যে এভাবে সবার তাকায় থাকা লাগবে? মনে মনে ভাবছি, হিটলারটা আমার জীবনটা নষ্ট করে দিয়ে কিভাবে হাঁ করে তাকিয়ে আছে দেখো। আমার কথা শুনে সবাই একসাথে হেসে দিল। পিচ্ছিটা মুখ ধরে হাসছে, ইচ্ছা করছে সব দাঁত ভেঙে দেই। কিভাবে হাসছে! সত্যি কি বিয়ে করে চিড়িয়াখানার বান্দর হয়ে গেলাম? এরপর সবাইকে উদ্দেশ্য করে বললাম, কি হলো, সবাই হাসছো কেন, বলবে তো? ভাইয়া তুমি ঠিক মতো লিপস্টিক দিতে পারো না, ভাবি তুমি ভাইয়াকে সুন্দর করে সাজিয়ে দিও, নুসরাত মীরাকে উদ্দেশ্য করে বলল। এদিকে সব কিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সবাই হাসতেছে। আরে তোমরা সবাই কেন হাসছো তা তো একবার বলবে, বুঝতেছি না। ওই জান্নাত, ফাইজলামি না করে বল কি হয়েছে? আমি কি বিয়ে করে জোকার হয়ে গেলাম? আর তোরা যেভাবে হাসছিস মনে হচ্ছে আমি চিড়িয়াখানা থেকে বের হয়ে আসলাম। ভাইয়া তোমার মুখে লিপস্টিক লেগে আছে, যাও ফ্রেশ হয়ে আসো। জান্নাত, মানে রাতে পিচ্ছিটা এমন কাজ করেছে? নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে। পিচ্ছিটাকে দেখি মিটিমিটি হাসছে আর মনে মনে ভাবছে এখন কেমন লাগে রাতে আমাকে ঠকানোর ফল। পিচ্ছিকে ঠকালে আল্লাহ বিচার করে। তারপর আমি দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর আবারও রুমে চলে আসলাম। আর এভাবেই দিন পার। সন্ধ্যাবেলায় ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। আমি ফোন ধরতেই ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজ। ফোনের ওপাশ থেকে কোনো কথা আসছে না, শুধু চাপা কান্নার আওয়াজ ছাড়া। বুকের ভেতরটা হাহাকার করছে, কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কারণ ফোনের ওপাশে যে মানুষটি কান্না করতেছে সে আর কেউ নয়, আমার ভালোবাসার মানুষ সাথী। নিজের অজান্তেই চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। এভাবে প্রায় 5 মিনিট পর ওপাশ থেকে সাথী বলল, কি অপরাধ করেছিলাম? কেন করলে আমার সাথে এমন? আমি তো তোমার পায়ের নিচে এক টুকরো জায়গা চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কলিজাতে ছুরি চালিয়ে দিয়ে বিয়ে করে নিলে। আমাদের 3 বছরের রিলেশনশিপ, কিভাবে ভুলবো? তাই সিদ্ধান্ত নিয়েছি সুসাইড করব। যে জীবনে আমার ভালোবাসার মানুষকে পাবো না সে জীবন রেখে কি করব? সাথীর মুখে সুইসাইডের কথা শুনে হঠাৎ আমি থমকে গেলাম। আমার মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে কলিজাটা বের করে নিচ্ছে। কি বলবো কিছু ভাবতে পারছি না। তখন সাথীকে বললাম, কিভাবে আমার আর মীরার বিয়ে হয়েছে আর কেন আমি বিয়েটা করলাম। সাথীকে বললাম, ওই মেয়েটাকে কাবিনের 6 লক্ষ টাকা দিয়ে আগামী 6 মাসের মাঝেই ডিভোর্স দিয়ে দিব বলে সাথীকে একটা পাপ্পি দিয়ে ফোনটা রেখে দিলাম। কিন্তু ফোন রেখে পিছন দিকে তাকাতেই দেখি পিচ্চিটা আমার পিছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রু গাল গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতেই দৌড়ে রুমে গিয়ে দরজা লক করে দিল। যাবার আগে বলে গেল সে এ জীবন রাখবে না। আমি যাওয়ার আগেই দরজা লক করে দিল পিচ্চিটা। দরজা লক করে দিল। খুব ভয় হচ্ছে এখন। তারপর আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে বললাম, প্লিজ আমার পিচ্চি বউ দরজা খুলো, আর অমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে, প্লিজ দরজাটা খুলো। কিন্তু পিচ্চিটা দরজাটা খুলছে না। তখন একবার মনে মনে ভাবলাম, মা বাবাকে ডাক দিই, পিচ্চিটা যদি কিছু করে ফেলে। তারপর আমি যখনই মাকে ডাক দিব তখনই পিচ্চিটা দরজা খুলে বলল, কি বললা? আমি তোমার পিচ্চি বউ? তুমি কি করে ভাবলে আমি সুসাইড করব? আর ওই শাকচুন্নিটা তোমার সাথে ঘর করবে? আমি তোমায় ছাড়ছি না। তবে আমি সব শ্বশুরকে বলে দিব, বলবো তুমি এক শাকচুন্নিকে বলেছো যে তুমি তাকে বিয়ে করবে, আমাকে ডিভোর্স দিবে। আরে না না, তেমন কিছুই না, আমি তো মজা করছি। আমার বউটা কত কিউট। হ্যাঁ, মিথ্যা কথা গুছিয়ে বলতে হয়। আমাকে ঢপ দিচ্ছ? আমি বাবাকে ঠিকই বলে দিব।
প্লিজ মীরা বলো না। হ্যাঁ বলবো না, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? আমাকে 5 মিনিট কিস করতে হবে। হোয়াট কিস? না, লিপ কিস। সম্ভব না, প্লিজ পাগলামি করো না। কি করব? আমি না তোমার বউ? বাসর রাতে কিছু করেছো? না বিড়াল মারছো নাকি অন্য কিছু? একটা বিড়াল ধরে মারলে কি এমন ক্ষতি হতো? ভাবি তো বলে দিল ঠিক মতো বিড়াল মারতে, এখন আবার লিপ কিসও করতে চাচ্ছ না। আমি ছোট বলে ঠকাচ্ছ? আমি বাবাকে সব বলে দিব। বলবো যে তুমি। আচ্ছা এক্ষুনি বলছি। বাবা, ও বাবা। কথাটা বলার আগেই শত অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে বাঁচাতে পিচ্চিটা ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। দেখলাম পিচ্চির চোখ জোড়া বন্ধ হয়ে আছে। পিচ্চিটা শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। আমি ছাড়তে চেয়েও ছাড়তে পারছি না। তখন হঠাৎ দরজার বাইরে থেকে জান্নাত ডাকছে। জান্নাত দরজা ধাক্কা মেরে খোলার সাথে সাথেই আমি মীরাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। তারপর জান্নাত এসে বলল যে বাবা আমাকে আজ অফিস যেতে বলছে। তারপর জান্নাতকে আমি বললাম, বাবাকে বল আমি অফিস যাচ্ছি। তারপর রেডি হয়ে বাসা থেকে বের হয়েই স্বস্তির নিঃশ্বাস নিলাম। পিচ্ছিটার হাত থেকে বাঁচলাম। তখন গাড়িতে থাকা অবস্থায় একটা মেসেজ আসলো। মেসেজে লেখা, ইমোতে আসো। ইমোতে গিয়ে দেখি সাথী হাত কেটে পিক দিয়েছে। সাথে সাথেই ফোন দিলাম। কতক্ষণ রিং হওয়ার পর ফোন ধরলো সাথী। এই পাগলি, এমনটা কেউ করে? আমি কাকে নিয়ে বাঁচবো? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। কি করব? তোমার বউ হয়ে তোমার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল। নিজের ভালোবাসার মানুষ অন্যের বুকে, যাকে নিজের থেকেও বেশি ভালোবাসলাম, আজ সে আমার না। কেন যে আল্লাহ তাআলা আমাকে এসব দেখার জন্য বাঁচিয়ে রেখেছে। আমি সত্যিই বাঁচতে চাই না কাব্য। যে জীবনে তোমাকে পাবো না সেই জীবন রেখে লাভ কি বলো? প্লিজ সাথী, থামবে তুমি? আমার যে আর সহ্য হচ্ছে না। তুমি আজ বিকেলে প্লিজ আমার সাথে পার্কে দেখা করো। আচ্ছা 4টায় দেখা করব। এদিকে অফিস শেষ করে 4টায় পার্কের দিকে রওনা দিলাম। পার্কে গিয়ে দেখি সাথী নীল শাড়ি পরে বসে আছে। তারপর আমিও সাথীর পাশে গিয়ে বসলাম। বাতাসে সাথীর চুল থেকে মাতাল হাওয়া আসছে। আমার বসা দেখে সাথী আমার দিকে চেয়ে কেঁদে দিল। সাথীর চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে। মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হচ্ছে। সাথীর কাজল কালো চোখ জোড়া চোখের পানিতে লিপটে যাচ্ছে। চোখগুলি ফুলে গিয়েছে। হাতের দিকে তাকাতেই কলিজাটা কেঁপে উঠল। সাথী হাতে ব্যান্ডেজ। বুঝতে বাকি রইল না যে এটা সাথীর পাগলামি। চোখ দিয়ে অনবরত পানি আসছে। কিভাবে ভুলবো 3 বছরের ভালোবাসা? এই তুমি কাঁদছো কেন? তুমি না আমার প্রাণ। আর কত কষ্ট দিবে? জানো, যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে, মনে হয়েছে প্রাণটা কেউ বের করে নিচ্ছে। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, সব আজ শেষ। আমায় একটু বুকে নিবে? কাঁদতে কাঁদতে কথাটা বলল সাথী। সাথীর বলতে দেরি হয়েছে। পাগলিটাকে শক্ত করে জড়িয়ে নিতে দেরি হয়নি। বুকটা কেমন যেন ভিজা ভিজা লাগছে। পাগলিটার চোখের পানিতে গায়ের শার্টটা ভিজে যাচ্ছে। পাগলিটা এমনভাবে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে ছোট্ট বাচ্চা ভয় পেলে যেভাবে আঁকড়ে ধরে থাকে সেভাবে জড়িয়ে আছে আমায়। এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর বললাম, কি হলো, আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে আমায়? সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমাদের দিকে। কি করব? তোমার বুকটাকেই যে আমার ঠাঁই। জানো কাব্য, প্রতি রাতে স্বপ্নে দেখতাম তোমায় নিয়ে, কতটা ভালোবাসতাম তোমায়। কিন্তু আজ তুমি অনেক কাছে থেকেও অনেক দূরে। কাব্য, আমার কপালে একটা চুমু দিবে। খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়। দাও না প্লিজ। তারপর আমি পাগলিটাকে আবারও বুকে টেনে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আচ্ছা কাব্য, তুমি না বলেছো ওই মেয়েকে ডিভোর্স দিবে? হ্যাঁ, তাহলে আমার মাথা ছুঁয়ে কসম করো ওকে ডিভোর্স দিবে। যদি ডিভোর্স না দাও তাহলে আমার মরা মুখ দেখবে। হঠাৎ সাথীর কথাটা যেন আমার কলিজাতে গিয়ে বিঁধল। নিজের অজান্তেই সাথীর মাথায় হাত রেখে ওয়াদা করলাম মীরাকে ডিভোর্স দিব। কথাটা বলার সময় পিচ্চির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। এদিকে সাথীকে ওর বাসায় পৌঁছে দিয়ে ফোনটা বের করে দেখি 73টা মিস কল। ফোনটা সাইলেন্টে ছিল, তাই বুঝতে পারিনি। তারপর সন্ধ্যায় বাসায় এসে দেখি মীরা কোথাও নেই। তখন মা বলল ফ্রেশ হয়ে আসতে। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য যখনই বাথরুমের দরজায় ধাক্কা দিয়েছি তখনই এক চিৎকার, ও মা গো ভূত!
মীরার চিৎকারে আমি মীরার দিকে তাকাতেই দেখি পিচ্চিটা শাওয়ার নিচ্ছে, শরীরে কাপড় নেই। এক দৌড়ে বাথরুম থেকে বের হয়ে সোজা রুমে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর দেখি পিচ্চিটা ভেজা চুলে আয়নার সামনে গিয়ে বসলো। শাড়িটা কোনো রকম সরিয়ে পেঁচিয়েছে। আমার শরীরটা রাগে ফাটতেছে। বাথরুমের ঘটনার কথা মনে করে তাই গিয়ে জিজ্ঞেস করলাম, ওই পিচ্চি মেয়ে, বাথরুমে শাওয়ার নিলে দরজা লক করে নিতে হয় না? নিতে হয় তো। আমি তো জান্নাতকে বলেই দিয়েছি আমি দরজা বন্ধ করে শাওয়ার নিতে পারি না, ভয় হয় আমার। আর ওকে পাহারা দিতে বলেছি যেন কেউ না আসে। তখন আমি মনে মনে বলছি, এই জন্যই তো ডেবিল বোনটা ওয়াশরুমে যেতে দেখে মুচকি মুচকি হাসলো। এদিকে পিচ্চিটার দিকে চেয়ে দেখি পিচ্চিটা চোখে কাজল দিতে গিয়ে চোখের নিচে লেপটে ফেলেছে। যতটা না রাগ হচ্ছে তার চেয়ে বেশি হাসি পাচ্ছে। এই গোমরা মুখো হাসো কেন? আমি কি করব? কখনো কোনো দিন সাজিনি, কিন্তু তুমি আমাকে আদর করো না, ভালোবাসো না, তাই আমার লক্ষ্মী ননদিনীটা আমাকে এভাবে সাজতে বলেছে। কিন্তু আমি তো কাজল দিতে পারি না। দিয়ে দাও না, সেদিনের মতো শাড়ি পরিয়ে দাও না প্লিজ। পিচ্চিটার কথা শুনে আমার খুব রাগ হচ্ছে। বাবা যে কি দেখে পিচ্চিটাকে আমার ঘাড়ে চাপিয়েছে। এই পিচ্চি, আর একবার শাড়ি এবং কাজল দিয়ে দেওয়ার কথা বললে ঘর থেকে বের করে দিব, আমি বললাম। পিচ্চিটা কথাটা শুনে সাথে সাথেই কান্না করে দিল আর হেঁচকি দিতে দিতে বলল, আমাকে তাড়িয়ে দিও না। তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে কেউ নেই তুমি ছাড়া। তখন আমি কোনো জবাব না দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। মা খাবার বেড়ে দিলে যখনই খাবার মুখে দেব তখনই বলল, কাব্য, বাবা মীরা মাটা খায়নি। মীরা বলছিল তুই আসলে খাবে। জানিস বাবা, ছোট মেয়ে তো সারাদিন এত করে বলার পরেও কিছুই খায়নি। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। ওকে নিয়ে একসাথে খা। মার কথা শুনে নিজের অজান্তেই মনটা খারাপ হয়ে গেল পিচ্চি মেয়ের পাগলামি দেখে। আচ্ছা মা, তুমি বসো, আমি মীরাকে নিয়ে আসছি। এই বলে রুমে গিয়ে দেখি পিচ্চিটা ড্রেসিং টেবিলের সামনে বসে এখনও কাঁদছে। এই মীরা, তুমি খাওনি কেন? স্বামীকে ছাড়া কোনো স্ত্রী খায়? আচ্ছা চলো একসাথে খাবো। আর হ্যাঁ, আজকের পর খাওয়ার সময় হলে খেয়ে নিবে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। না, আমি খাবো না। তুমি একটা পচা, আমাকে আদর করো না। খেতে পারি তার আগে আমার চোখে কাজল দিয়ে দিবে, কালকের মতো শাড়ি পরিয়ে দেবে। জানো, তোমার স্পর্শ আমার অঙ্গ জুড়ে থাকে। তুমি বুঝো না তোমার স্পর্শে আমি কতটা শিহরিত। তারপর নিজের অনিচ্ছা সত্ত্বেও পিচ্চিটার চোখে কাজল এবং শাড়ি পরিয়ে দিলাম। রাতে একসাথে খেয়ে একটা বালিশ আর চাদর নিয়ে আমি ফ্লোরে শুয়ে পড়লাম, পিচ্চিটাকে খাটে শুতে দিয়ে। এদিকে পিচ্চিটা খাটে শুয়ে থাকার জন্য বললেও ধমক দিতেই আর কিছু বলেনি। এদিকে রাতে ঘুমিয়ে গেছি। হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে। চোখ খুলতেই ভূত দেখার মতো ভয় পেলাম, কারণ মীরা আমার বুকে শুয়ে আছে। চাঁদের আলো জানালার কাছ ভেদ করে পিচ্চিটার মুখে এসে পড়েছে। এত মায়াবতী লাগে কোনো মেয়েকে চাঁদের আলোয় না দেখলে হয়তো আমার অজানায় থেকে যেত। তখন হঠাৎ সাথীর কথা মনে হতেই পিচ্চিটাকে বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিতেই আরও শক্ত করে জড়িয়ে ধরলো। এই কি করছো? ওঠো বলছি। কিন্তু মীরা ঘুমের মাঝেও চোখ খুলতে খুলতে বলল, আমার স্বামীকে জড়িয়ে ধরে আছি, এতে খারাপের কি? আমার অধিকার আমি আদায় করে নিব। তখন আমি মীরাকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলাম, তোকে বলেছি না আমাকে স্বামী না ভাবতে? কেন জড়িয়ে ধরে থাকিস? আমি বলছি না তোকে ডিভোর্স দিয়ে দিব? কথাটা বলতেই খাটে চলে গেল মীরা। আমি আবার গভীর ঘুমে হারিয়ে গেলাম। এদিকে ঘড়ির কাঁটা 1টা বাজতেই মীরা ঘুম থেকে উঠে সুন্দরভাবে অজু করে 2 রাকাত নামাজ শেষ করে মোনাজাত ধরে বলতে লাগলো, হে পরওয়ারদিগার, আমার আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তুমি ছাড়া তো আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। এই মধ্যরাতে পৃথিবীর সবাই যখন গভীর ঘুমে, তখন তোমার অভাগী বান্দিটা তোমার দরবারে 2টি হাত তুলে ধরেছে। তুমি কি দেখো না আল্লাহ, আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি? আমার বুক থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিও না। তোমার পবিত্র কালাম পড়ে বিবাহ নামক পবিত্র এ বন্ধনে আবদ্ধ হয়েছি, এ বাঁধন ছিন্ন করো না। বাঁচব না আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামীর পায়ের নিচের জায়গাটুকু আমাকে ভিক্ষা দাও। কথাটা বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মীরা। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। বাবা আজকে অফিসে যেতে না বলে মীরাকে কলেজে ভর্তি করিয়ে দিতে বলল। আমি বাবার কথায় না করতে পারি না, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও ডিস্টার্বকে নিয়ে বাইকে করে রওনা দিলাম। তারপর কলেজের গেটে বাইক দাঁড় করানোর সাথে সাথে যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না।
কিন্তু এখন আমি কি করব ভেবে পাচ্ছি না কিছুই। সাথী কেমন করে যেন তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তারপরেও আমি সাথীকে না দেখার ভান করে মীরাকে নিয়ে কলেজের ভিতরে ঢুকে পড়লাম এবং মীরাকে কলেজে ভর্তি করে দিয়ে যখনই কলেজ গেট পার হয়েছি তখনই দেখি কলেজের পাশে রেল লাইনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আর মিনিট 10 পর ট্রেন আসবে, বুঝতেছি না কি করব। বাইক নিয়ে একটু কাছে যেতেই বুকটা কেঁপে উঠল, কারণ এ আর কেউ না, সাথী। রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে, ট্রেন আসার শব্দ হচ্ছে। মিনিট 5 মাঝে ট্রেন আসবে। এদিকে আমি সাথীকে ডাকছি, সাথী চোখ বন্ধ করে আছে। আমার বাইক রেল লাইনের সাইডে পাথরের সাথে ধাক্কা লেগে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়, আর বাইক পড়ে আমার গায়ের উপরে। আমি খুব করে চেষ্টা করছি আমার উপর থেকে বাইক সরাতে, কিন্তু পারছি না। এদিকে দেখা যাচ্ছে ট্রেন প্রায় কাছে এসে পড়েছে। বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। সাথীকে গলা চেঁচিয়ে ডাকছি, তারপরেও সাথী শুনছে না। না, এ দৃশ্য আমি সহ্য করতে পারবো না। মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছে, হাঁটু কেটে রক্ত বের হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। পাগলের মতো আল্লাহকে রাখছি আর বাইক সরাতে চেষ্টা করছি। মনে মনে বলছি, হে আল্লাহ, আমাকে শক্তি দাও বাইক সরানোর। আমার হৃদয়টা রেল লাইনের মাঝে। হে পরম করুণাময়, রহম করো তোমার বান্দাকে। বলেই বাইক সরানোর জন্য চেষ্টা করছি। তারপর আল্লাহর নাম নিয়ে বাইকে জোরে একটা ধাক্কা দিতেই বাইক সরে যায় আমার উপর থেকে। এদিকে ট্রেন প্রায় সাথীর কাছে এসে পড়েছে। আমি তখন দৌড়ে গিয়ে সাথীকে রাস্তা থেকে সরিয়ে তাড়াতাড়ি করে বুকে জড়িয়ে নিলাম। সাথী কাঁদছে। এদিকে এখনও আমার হাঁটু থেকে রক্ত বের হচ্ছে। সাথী কান্না করে করে আমার শার্ট ভিজিয়ে দিচ্ছে। তারপর সাথীকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বললাম, এই পাগলি, কেন এমন পাগলামি করছো? জানো না তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না? কেন মরতে যাচ্ছিলে? আমি তো সেই কবেই মারা গিয়েছি তখনই যখন শুনেছি আমার ভালোবাসার মানুষ অন্য মেয়েকে বিয়ে করেছে। আমার চোখ দিয়ে আষাঢ় শ্রাবণ ধারার ঝর্ণা নেমেছিল। বিরহের অনলে প্রতিনিয়ত পুড়ছি আমি। আমার দেহটা ছাড়া আত্মাটা সেই কবেই মরে গেছে। জানো, আজ যখন তোমার বাইকের পিছনে ওই মেয়েটাকে দেখলাম, কলিজাটা ফেটে যাচ্ছিল আমার। মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাব। কাব্য, আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। কি করব? তোমাকে অন্য একজন জড়িয়ে ধরে থাকবে, আর আমি এটা কিভাবে দেখব? তাই ট্রেনের নিচে পড়ে তুমি হীনা এই জীবন নিঃশেষ করতে চেয়েছিলাম। কেন বাঁচালে আমাকে? আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। বলতে পারো, কেন এতটা ভালোবাসার পরেও তুমি আমার নও? কেন আজ তোমার বুকে অন্যজনের ঠাঁই? যে স্বপ্নগুলো তোমায় নিয়ে দেখতাম, সেই স্বপ্নগুলো অন্য কেউ নিয়ে দেখে। প্লিজ তুমি আমাকে গলা টিপে হত্যা করো, নয়তোবা তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও। জানো কাব্য, তুমি বিয়ে করার পর একটা রাতও আমি ঘুমাতে পারি না। প্রতি রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। তোমার বুকে একটু জায়গা দিবে? একটু জড়িয়ে নাও না প্লিজ। নাও না প্লিজ কাব্য। কান্না করতে করতে কথাগুলো বলল সাথী। সাথীর মুখে এমন কথা শুনে বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা করছে। চোখ দিয়ে টুপ টুপ করে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কিছুই ভাবতে পারছি না। খুব ইচ্ছে করছে সাথীকে জড়িয়ে ধরে বলি, সাথী, খুব ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। মনে হচ্ছে কথাটা বললে বুকের ব্যথাটা কমবে। তাই সাথীকে হ্যাঁচকা টান দিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিলাম। কপালে একটা চুমু দিয়ে বললাম, বড্ড ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। পাগলিটা কেঁদে কেঁদে শার্ট ভিজিয়ে ফেলেছে। পাগলিটা আরও শক্ত করে জড়িয়ে আছে আমায়। এদিকে সাথীকে বললাম, খুব শীঘ্রই আমরা বিয়ে করছি। মীরাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিচ্ছি। সাথী ডিভোর্সের কথা শুনে আবারও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে চলে গেল। এদিকে ফোনের দিকে তাকিয়ে দেখি 2টা বেজে গেছে। তার মানে 30 মিনিট আগে কলেজ ছুটি হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি বাইক স্ট্যান্ড দিয়ে কলেজের সামনে যেতেই অবাক হয়ে গেলাম। অনেকগুলো মেয়ে জমা হয়ে আছে। কাছে গিয়েই দেখি মীরা
ছোট বাচ্চার মতো কাঁদছে আর কয়েকটা মেয়ে বোঝাচ্ছে। আমি কাছে যেতেই মীরা দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কলেজে আসবো না। তুমি আমায় ভালোবাসো না? কখন কলেজ ছুটি হয়েছে? ছেলেরা কীরকমভাবে আমার দিকে তাকায়, আমার ভয় লাগে না? সবাইকে বলে দিচ্ছি আমার দিকে তাকালে চোখ তুলে ফেলবে আমার বর। ঠিক বলেছি তো? এদিকে মীরার কথা শুনে সবাই হাসছে মুখ ধরে। পাশ থেকে একটা মেয়ে বলে ফেললো, ভাইয়া পৃথিবীতে খুব কম ছেলে আপনার স্ত্রীর মতো বউ পায়। একটা মেয়ে যে স্বামীকে এত ভালোবাসতে পারে সারাটা দিন ক্লাসের মাঝে আপনার কথাই বলেছে। আপনি নিতে আসতে দেরি করছেন বলে ছোট ছোট বাচ্চা মেয়ের মতো কাঁদছে, হাসিও পাচ্ছে আবার কান্নাও আসছে। এখনকার যুগে এমন মেয়েও পাওয়া যায়। তারপর আমি সবার কাছ থেকে মীরাকে নিয়ে বাইকে উঠাতেই মীরা শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। তারপর মীরাকে নিয়ে বাসায় আসার পর মাকে কান্না করে করে সব বলল। এদিকে রাগে আমার শরীর ঘ্যান ঘ্যান করছে। তারপর দুপুরে খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আড্ডা দেওয়া শেষ করে রাত 9টার সময় ফোন বের করে দেখি বাবা 5বার ফোন দিয়েছে। অন্যদিকে মীরার নাম্বার থেকে 100+ ফোন এসেছে। তখন তাড়াহুড়ো করে বাসায় গিয়ে দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে। বাবার সামনে যেতেই বাবা বলল, ঘরে নতুন বউ রেখে বাহিরে কোনো ছেলে থাকে? আর যদি এমন হয় আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তখন আমি কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি মীরা আমাকে ডাকছে। এই ডাকতেছো কেন? কি হয়েছে? তুমি খাবে না? বাবা খুব বকা দিয়েছে তাই না? এই নাও হাঁ করো, আমি খাইয়ে দেই। মীরা কথাটা বলে মুখের কাছে খাবার তুলে দিতেই একটা থাপ্পড় বসিয়ে দিলাম। সাথে সাথে খাবারের প্লেটটা ফ্লোরে ফেলে দিলাম। তারপর বললাম, এই তুই কি চাস? আমার জীবনটা তো নরক বানিয়ে দিয়েছিস। আমার বুক থেকে আমার ভালোবাসার মানুষটাকে সরিয়েছিস। এখন আমার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে আমার সমস্ত সম্পদ তোর করার প্ল্যান করেছিস। আমি তোকে এ মাসেই ডিভোর্স দিব, একদম কথাটা বলে নিলাম। তাকিয়ে দেখলাম মীরার ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। জানো, তোমার সাথে খাবো বলে আমি এখনও খাইনি। ক্ষমা করে দিও প্লিজ। এতিম তো, এতিমখানায় বড় হয়েছি আমি, তাই মা বাবার আদর পাইনি। তোমার মা বাবাকে নিজের বাবা মা মনে করে নিয়েছিলাম, শুধু ভালোবাসা চেয়েছিলাম আর কিছুই না। এতিম হয়ে জন্ম নিলেও সম্পদের প্রতি কোনো মোহ নেই আমার। আমি মীরার দিকে চেয়ে দেখি মীরা কাঁদছে, চোখগুলি লাল হয়ে গেছে। ন্যাকা কান্না দেখে শরীরটা রাগে ফেটে যাচ্ছে। দুনয়নে দেখতে মন চাচ্ছে না মীরাকে। এই এতিম মেয়েটার জন্যই আজ সাথী মরতে বসেছিল। এই তুই এখানে কাঁদবি না প্লিজ। তোর অলক্ষণে চেহারা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা প্লিজ। কথাটা বলে শুয়ে পড়লাম। এদিকে মীরা সুন্দর করে অজু করে শ্বশুরের দেওয়া কুরআনটা পড়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করলো কেঁদে কেঁদে। নামাজ শেষ করে আজকেও মোনাজাত ধরে আল্লাহর কাছে অনেকক্ষণ কাঁদলো। তারপর মোনাজাত শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়ল। ফজরের নামাজের আজান শুনে ঘুম ভাঙতেই আমি অবাক হলাম। মীরা মেয়েটাকে রাতে এত বকা দেওয়ার পরেও আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মন চাচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দেই। এই কি হচ্ছে, ওঠো আর একটু ঘুমায়, এই বলে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। এখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। জোরে একটা ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। আহ করে চিল্লানি দিয়ে উঠলো মীরা। তারপর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি মীরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মীরা মা, তোমার কি হয়েছে? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? আম্মু, রাতে ঘুম থেকে উঠে পাঁজরে ব্যথা পাচ্ছি। কথাটা বলে করুণভাবে আমার দিকে তাকালো মীরা। এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে আমার। তারপরেও আমি কিছুই বললাম না। পরের দিন বাবা আমাকে আর মীরাকে হানিমুনে পাঠানোর ব্যবস্থা করে দিল। আর আমি সাথীকে বলে সব রেডি করে রেখেছি। আমাদের সাথে সাথীও কক্সবাজার যাবে। সবাই জানবে আমি হানিমুন করতে যাচ্ছি মীরার সাথে। কিন্তু না, আমি হানিমুন করব সাথীর সাথে। সাথীকে এসব বলে ফোন রাখতেই পিছন দিকে তাকাতেই দেখি মীরা সিলিং ফ্যানের সাথে ঝুলছে এমন একটি ওড়না গলায় পড়েছে। এটা দেখার সাথে সাথেই বুকের ভিতর কেমন জানি একটা চিনচিনে ব্যথা করতে লাগলো। আমি দৌড়ে গিয়ে মীরাকে একটা থাপ্পড় দিয়ে দিলাম। মীরা, কি করছো এসব? দেখছেন না কি করছি? আমি ছোট বলে, এতিম বলে কারো ভালোবাসা পাবো না। বিয়ের পর সকল নারী তার স্বামীর অধিকার চায়। আর আপনি বিয়ের পর অধিকার তো দূরের কথা, একটি রাত আপনার বুকে ঘুমাতে পর্যন্ত দেননি। কতটা স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে, কিন্তু তুমি আমায় রেখে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে যাচ্ছ। মীরা কাঁদতে কাঁদতে বলল কথাগুলো। প্লিজ মীরা, বোঝার চেষ্টা করো। এখন এসব বলার সময় নয়। চলো, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি মিস করব আবার। তারপর মীরা আর কিছুই বলল না।
এদিকে মীরার এসব কাণ্ড কারখানা সব সাথীকে বললাম। সাথী বলল কোনো চিন্তা না করতে। অবশ্য আমাদের সাথে একই গাড়িতে সাথীও গেল কক্সবাজার। কক্সবাজার আসার পর রাতের বেলা রুমে শুয়ে আছি, তখন হঠাৎ সাথীর ফোন ধরতে সাথী বলল পাশের রুমে এসো। এদিকে আমি পাশের রুমে যেতেই সাথী 7 আপের সাথে কি যেন মিশিয়ে দিয়ে খেতে বলল। আমি কিছু মনে না করেই খেলাম, আর এগুলো খাওয়ার সাথে সাথেই আমার কেমন যেন একটা নেশা নেশা লাগছে। আমার সাথীকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। তখন আমি নিজের অজান্তেই সাথীকে জড়িয়ে ধরে ফেললাম। সাথীও রেসপন্স করলো। আমি আস্তে আস্তে সাথীর লিপের সাথে আমার লিপ জোড়া মেলানোর আগেই সাথীর ফোনটা ক্রিং ক্রিং করে বাজতে লাগলো। ফোনটা ধরেই সাথী উঠে ওয়াশরুমে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে এসে বলল, বাবু আমি অসুস্থ, কাল যা মন চায় তাই করো। এই বলে সাথী আমাকে আমাদের রুমে দিয়ে গেল। আর মীরাকে বলল সে আমাদের কলেজ ফ্রেন্ড। অবশ্য মীরা এর আগে কখনো সাথীকে দেখেনি। এদিকে আমি রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এখনও আমার শরীর আর চোখ দিয়ে উত্তাপ বের হচ্ছে। আমার নেশা এখনও লেগে আছে। মীরা আজ খুব সুন্দর করে সেজেছে, চেহারায় হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, পরনে একটা কালো শাড়ি। মনে মনে ভাবলাম সকল কবি সাহিত্যিকদের গল্পের নায়িকারা সুন্দরী হয়, আর তারা সব সময় লাল না হলে নীল শাড়ি পরিহিত থাকে, যা দেখে নায়ক প্রেমে পড়ে যায়। কিন্তু সাহিত্যিকগণ কি কখনো দেখেছেন একজন সুন্দরী রমণী কালো শাড়ি পরলে তাকে কীরকম দেখায়? আজ কি অপরূপটাই লাগছে মীরাকে, চোখে কাজল দেওয়াতে আরও মায়াবী লাগছে। তারপর মীরা এসে খাটে বসতেই আমি মীরাকে একটা হ্যাঁচকা টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। এ ঘটনায় আকস্মিক ব্যবহারে মীরা কিছুটা বিব্রত হলো। তারপরে বলল, আপনাকে একটা কথা বলবো। বলো, কি বলবে? আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন তো আমাকে? আচ্ছা বলো, দেওয়ার মতো হলে দিব। টাকা লাগবে কি? না, আমার টাকা চাই না, আমার তো তোমাকে চাই। কি বললে? না কিছু না। শুনো, তুমি কি আমাকে একটা কিউট মেয়ের মা বানাবে, যার নাম হবে তোমার পছন্দের নামানুসারে রাইসা? লজ্জা ভরা মুখে কথাটা বলেই মাথা নিচু করে ফেললো মীরা। ইস, বাবুর মা হবার কথা বলে কীরকম লজ্জা পেয়েছে। লজ্জা পাবই তো। তারপর আমি মীরার কানের কাছে মুখটা নিয়ে বললাম, তাহলে কাছে আসো, তোমাকে রাইসার মা বানাচ্ছি। দুষ্টুমির ছলে কথাটা বললাম। মীরা তখন ছোট বাচ্চার মতো আমার বুকে মুখ লুকালো। আমি মীরার কপালে আলতো একটা চুমু দিয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। পিচ্চিটা তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এরপর স্বামী স্ত্রী নারী পুরুষের সবচেয়ে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত পার করলাম। তারপর মীরাকে বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মীরার কাপড় চোপড়ের কিছু ঠিক নেই। আমার শরীরের বিভিন্ন জায়গায় লিপস্টিকের দাগ। পিচ্চিটা এখনও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তখন আমার রাতের কথা মনে হতেই লাফ দিয়ে উঠলাম। এ কী করলাম আমি তো মীরাকে ডিভোর্স দিব, তবে কেনই বা তার সতীত্ব হরণ করলাম? মাথা কাজ করছে না আমার। মীরাকে আজ খুব খুশি খুশি লাগছে। বিয়ের পর কখনোই এতটা খুশি দেখিনি ওকে। আমি সকাল সকাল ফোন দিয়ে সাথীকে সব কিছু বললাম। সাথী আমার কথা শুনে তেলে বেগুনে ফুলে উঠল। সাথীকে বললাম, সব কিছু তোমার জন্যই হয়েছে। তুমি যদি গত রাতে সে মেডিসিন না খাওয়াতে তাহলে এমনটি হতো না। আচ্ছা বাদ দাও, কোনো চিন্তা করো না। কাল তোমাকে একটা পিল দিব, সেটা খাইয়ে দিও, তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। সাথীর কথা শুনে আমি বেশ অবাক হলাম, কিন্তু আমি সাথীকে ভালোবাসি, কথাও দিয়েছি সাথীকেই বিয়ে করব। তাই আর কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেলাম। পরের দিন রাতে একটা পিল নিয়ে মীরাকে বললাম, মীরা এটা খেয়ে নাও তো পিলটা। আমি কিসের পিল এটা? আমি তো সুস্থ, আপনি কিসের পিল খেতে বলছেন আমাকে? মীরা, তোমাকে মিথ্যা বলে লাভ নেই, আমাকে ক্ষমা করে দিও। গতকাল রাতে তোমার সাথে যা যা হয়েছে তা নিছক একটি দুর্ঘটনা মাত্র। হ্যাঁ আমি জানি গতকাল তুমি যা হারিয়েছো তা পৃথিবীর বিনিময়েও ফিরিয়ে দিতে পারবো না। আমি ডিভোর্স পেপার রেডি করে রেখেছি, তাই আমি চাই না আমার সন্তান তুমি গর্ভে ধারণ করো। চিন্তা করো না, ডিভোর্সের সাথে তোমাকে কাবিনের 20 লাখ টাকার একটা চেক দিয়ে দিচ্ছি, সময় করে ব্যাংক থেকে তুলে নিবে। আমার কথাটা শোনার সাথে সাথেই মীরা আমার 2 পা জাপটে ধরে বলতে লাগলো, প্লিজ আপনি আমার গর্ভের সন্তান নষ্ট করতে বলবেন না। আপনার মন চায় আপনি আরও একটা বিয়ে করেন, আমি কখনো কোনো দিন আপনার কাছে স্বামীর অধিকার চাইব না। আর আপনার বাড়িতে তো 2টা কাজের মেয়ে রাখছেন, আমাকে নিয়ে না হয় 3টা হবে,
প্লিজ আমার সন্তানকে নষ্ট করে দিতে বলবেন না প্লিজ। আমি সারা জীবন আপনাদের বাসায় কাজের মেয়ে হয়ে থাকবো, কোনো পারিশ্রমিক দিতে হবে না আমাকে, শুধু আমাকে ডিভোর্স দিয়েন না। আমার সন্তানটা যেন বলতে পারে আপনি তার বাবা। আমি চাই না আমার মতো আমার অনাগত সন্তানটা পিতৃহীন পরিচয়ে বড় হয়। প্লিজ একটা এতিমকে এভাবে ফিরিয়ে দিবেন না, আপনার পায়ের নিচে একটু জায়গা দেন, নয়তো গলা টিপে মেরে ফেলেন। এই মীরা, কী করছো? পা ছাড়ো। দুঃখিত মীরা, আমি পারবো না, আমার জীবনে সাথী ছাড়া আর কেউ নেই। এখন পিলটা খেয়ে নিবে, আর যদি না খাও তাহলে মনে করব তুমি আমার বুকে পা রেখে তুমি গর্ভধারণ করবে। এখন তোমার ইচ্ছা, প্লিজ এমন কসম দিও না আমার কাছে যে তোমার স্থান সবার উপরে। পারবো না আমি তোমার বুকে পা রেখে এই সন্তানকে নিজের মাঝে বড় করতে। ক্ষমা করে দিও মীরা, এছাড়া আমার কোনো উপায় ছিল না। এই নাও পিল, আর এই নাও পানি, খেয়ে নিও। আচ্ছা দাও। এই বলে জন্ম নিয়ন্ত্রণ পিলটা হাতে নিয়ে নিল মীরা। চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মনে মনে ভাবছে হয়তো আমি বলবো পিল খেতে হবে না মীরা, কিন্তু না, আমি কোনো কথা বললাম না। মীরা আমার দিকে তাকিয়ে থেকে বিষ যেমন করে মানুষ মুখে নেয় তেমনি করে মুখে নিয়ে নিল। গ্লাস থেকে একটু পানিও মুখে দিল। নিজের অজান্তেই মনে হচ্ছে খুব বড় কোনো পাপ করে ফেললাম আমি। এদিকে বাবা ফোন করলো যে বাবা অসুস্থ, তাই বাড়ি ফিরে যেতে হবে। মনে মনে স্থির করে নিলাম বাড়িতে ফিরে ডিভোর্স পেপারের জন্য আবেদন করব। তারপর মীরাকে নিয়ে বাসায় ফিরলাম। এদিকে সাথী বলল যে মীরাকে আমাদের দুজনের মাঝ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলবে। আমি অনেক বোঝানোর পরেও সাথী বলল সেদিন কক্সবাজারে মেয়েটা যা বলেছে সব শুনেছি আমি। আর সবচেয়ে বড় কথা হলো মেয়েটাকে তোমার বাবা অনেক স্নেহ করে। আমি তোমাদের বাড়ি রহিমের কাছে খবর পেয়েছি যে তোমার বাবা নাকি তোমার সম্পত্তি মীরার নামে লিখে দিবে। তাই আমাদের ভবিষ্যতের জন্য মীরাকে আমাদের পথ থেকে সরিয়ে দিব। আমি তোমাকে না বলেই প্রফেশনাল কিলারের সাথে কন্ট্যাক্ট করেছি। না সাথী, এ হতে পারে না। আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করব। বন্ধুরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। ধন্যবাদ।